আজ আমাদের 90 দিনের স্পোকেন ইংলিশ সিরিজের ডে 12। তো যারা ডে 1 থেকে ডে 11 অবধি ক্লাস করে এসেছো তারা কিন্তু এই ক্লাসটা একদমই এড়িয়ে যাবে না। এই ক্লাসটা কিন্তু সম্পূর্ণ করবে, কারণ এই ক্লাসটাতে এমন কিছু শিখবে তোমরা যা পরবর্তী ক্লাসে কিন্তু প্রচুর প্রয়োজন। আর এই ক্লাসটা তুমি যদি না করো তাহলে কিন্তু তুমি পরবর্তী সময় পিছিয়ে থেকে যাবে, মানে ঠিক মতন ভাবে বুঝতে পারবে না। হ্যাঁ, আর আর যারা নতুন এসেছো, মানে এই লার্ন রুমিত্রা ইউটিউব চ্যানেলে যারা নতুন এসেছো আর যারা ইংরেজি শিখতে চাও, তারা কিন্তু অবশ্যই তোমরা চাইলে সম্পূর্ণ কোর্সটি করতে পারো একদম বিনামূল্যে। দেখো ইউটিউব চ্যানেলে চলে যাও, সেখানে একটা প্লেলিস্ট করা আছে, সেখান থেকে দেখো ডে 1 থেকে ডে 19 অবধি সম্পূর্ণ কোর্স আসবে। তো আজকে সেই 90 ডে স্পোকেন ইংলিশ সিরিজের ডে 12। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো আজকের ক্লাসে কিন্তু আর এই বোর্ডে দেখাবো না, কারণ এই বোর্ডটা কিন্তু অনেকটা ছোট, এই বোর্ডে কিন্তু দেখানো সম্ভব নয়। এই কারণে তোমাদেরকে আমি আজকে স্ক্রিনে দেখাচ্ছি। তো অবশ্যই কিন্তু সম্পূর্ণটা দেখতে থাকো, একদমই স্কিপ করবে না, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। ইংরেজিতে যে কোনো সেন্টেন্স কিন্তু কোনো না কোনো সময়ে ঘটে থাকে, মানে কোনো না কোনো এক টাইমে ঘটে থাকে যে কোনো সেন্টেন্স, সেটা প্রেজেন্ট, পাস্ট অথবা ফিউচার, যে কোনো সময় ঘটতে পারে। তো এগুলো কিন্তু আমরা প্রায় সকলেই জানি। তো এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে ছি, ছে, ছো যদি থাকে কোনো বাংলা বাক্যের শেষে, সেটা প্রেজেন্টের কথা, মানে বর্তমানের কথা বোঝায় সেই বাক্যটিতে। আর যেটাতে ছিলেন, ছিল, ছিলাম থাকে, সেগুলো পাস্টের কথা বোঝায়। এবং যেটাতে যাব, তারপরে হবে, করব, থাকবো, এগুলো থাকে, সেগুলো ফিউচারের কথা বোঝায়। এগুলো আগের ক্লাসে আলোচনা করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা শিখব যে এই যে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, এই তিনটে আছে, এগুলোকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। দেখো অ্যারো করে দেওয়া আছে, দুটো ভাগে ভাগ করা হয়, সিম্পল ক্যাটাগরি সেন্টেন্স এবং টেন্স ক্যাটাগরি সেন্টেন্স। সিম্পল ক্যাটাগরি টেন্স সেন্টেন্স এবং টেন্স ক্যাটাগরি, সিম্পল এবং টেন্স ক্যাটাগরি সেন্টেন্স, সবগুলোতে দেখো দুটো করে ভাগ করা হয়। প্রেজেন্টের সিম্পল সেন্টেন্স এবং টেন্সের সেন্টেন্স, পাস্টের সিম্পল সেন্টেন্স এবং টেন্সের সেন্টেন্স, এবং ফিউচারেও তাই, সবগুলোতে দুটো দুটো করে ভাগ করা হয়। তো আজকের ক্লাসে আমরা এটাই আলোচনা করব যে কোনগুলা সিম্পল ক্যাটাগরি সেন্টেন্স এবং কোনগুলা টেন্স ক্যাটাগরি সেন্টেন্স। তো প্রথমে প্রথমে আমি একটু জুম করে নিই এখানে। তো এখানে দেখো কোনগুলো সিম্পল ক্যাটাগরি সেন্টেন্স। দেখো সিম্পল ক্যাটাগরি সেন্টেন্সের নিচে দেখো এখানটায় সাবজেক্ট আর ভার্ব, মানে সাবজেক্ট থাকবে এবং ভার্ব থাকতেও পারে এবং না থাকতেও পারে। যে সমস্ত সেন্টেন্সে সেগুলো হয় টেন্স ক্যাটাগরির নয়, সেটা সিম্পল ক্যাটাগরি সেন্টেন্স, মানে সাবজেক্ট থাকলো এবং ভার্ব থাকলো অথবা না থাকলো। দেখো এখানে ক্রস চিহ্ন দেওয়া আছে, মানে ভার্ব থাকতেও পারে অথবা না থাকতেও পারে, সেগুলো হচ্ছে সিম্পল সেন্টেন্স। আর টেন্স ক্যাটাগরি সেন্টেন্সগুলো যেগুলোতে থাকবে সাবজেক্ট আর ভার্ব, সাবজেক্ট এবং ভার্ব উভয় থাকবে, দুটোই থাকবে, এবং সাবজেক্ট কোনো রকম কোনো কাজ করা বোঝাবে, তখন সেটা টেন্স ক্যাটাগরি সেন্টেন্স। এমন হতেই পারে না যে কোনো সাবজেক্ট এবং ভার্ব আছে আর সাবজেক্ট কোনো রকম কাজ করছে, সেটা টেন্স ক্যাটাগরিতে হবে না, সেটা 100% কিন্তু টেন্স ক্যাটাগরিতে হবে। যেমন আমি তোমাদের পড়াচ্ছি, পড়ানোর একটা কাজ, তো কাজটা আমি করছি, সাবজেক্ট কি করছে, কাজ করছে, আমি হচ্ছি সাবজেক্ট, তো আমি একটা কাজ করছি, তো এটা কিন্তু টেন্স ক্যাটাগরি সেন্টেন্সে চলে যাবে, ঠিক আছে? মানে এক কথায় যে কোনো কাজ করা বোঝালেই, মানে সাবজেক্ট কোনো রকম কাজ করা বোঝালে সেটা টেন্স ক্যাটাগরি সেন্টেন্স, বাকি কিন্তু সব সিম্পল ক্যাটাগরি সেন্টেন্স, ঠিক আছে? তো সেই হিসেবে কিন্তু আমাদেরকে পরবর্তীতে অক্সিলারি ভার্বগুলো আলাদা আলাদাভাবে ব্যবহার করতে হবে, সিম্পল সেন্টেন্সে আলাদা এবং টেন্স ক্যাটাগরি সেন্টেন্সে আলাদা। তো সেইগুলো কিন্তু আমি নিচে আলোচনা করব। তো প্রথমে কিছু উদাহরণ দেখে নাও, নাহলে তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে। তো চলো প্রথমে কিছু উদাহরণ দেখে নিই। তো প্রথমে এই বাক্যগুলো দেখো, তো প্রথমে জেনে নেব এই বাক্যগুলো কোন অবস্থায় আছে, প্রেজেন্টে না পাস্টে না ফিউচারে আছে। তো প্রথম বাংলা বাক্যের শেষে কি আছে, ছিল। ছিল মানে কি আমরা বুঝি, যেটা পাস্টের কথা বোঝানো হচ্ছে, মানে অতীতের কথা বোঝানো হচ্ছে। তো এখানে আমি লিখে দিলাম পাস্টের জন্য পি। সেকেন্ড কার্ডটায় কি দেওয়া আছে, তুমি কাজ ভেঙেছিলে, ছিলে, মানে এটাও একটি পাস্টের কথা বোঝানো হচ্ছে। আর রাহুলের দুটো ভাই আছে, রাহুলের দুটো ভাই আছে, ছে, মানে এটা আমাদের কিন্তু বর্তমানে কথা বোঝানো হচ্ছে, মানে এটা প্রেজেন্টের কথা বলেছে। তো এখানে আমি পি
আর লিখে দিলাম, প্রেজেন্টের কথা বোঝানো হচ্ছে। 4 নম্বরটা কি দেওয়া আছে, আমার মা ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে, এখানেও দেখো ছে, মানে এটাও কিন্তু প্রেজেন্ট ক্যাটাগরি, ঠিক আছে, প্রেজেন্টের। তারপরে 5 নম্বরটা দেখো, আমার মা ঘুমিয়ে আছে, এটাও কিন্তু প্রেজেন্ট, এটাও কিন্তু আমাদের প্রেজেন্ট। আর 6 নম্বরটা দেখো, আমি কালকে সকালে কলকাতা যাব। কলকাতা কালকে সকালে আমি যাব, তো এটা কিন্তু আমাদের ভবিষ্যতের কথা বোঝানো হচ্ছে, যাব। তো এখানটা আমি লিখে দিই এফ, এফ লিখে দিলাম, মানে এটা একটি ভবিষ্যতের কথা বোঝানো হচ্ছে। তো এটা এখানটা এফ লিখে দিয়েছি, ঠিক আছে। তো তোমাদেরকে আমি বলে দিই যে প্রতিটা সেন্টেন্স মানে প্রতিটা বাক্যের শেষে যে এই কি আছে এই ধারণা নিয়ে সবসময় থাকবে না। তোমরা পারলে নিজেদের মতো করে বোঝার চেষ্টা করবে যে বাক্যটি কি বোঝানো হচ্ছে, প্রেজেন্টের না পাস্টের না ফিউচারে চলছে সেই বাক্যটি। এটা তোমরা নিজেই বোঝার ক্ষমতা নিজেকে তৈরি করতে হবে, ঠিক আছে। যারা বুঝতে পারো তারা অবশ্যই ভালো, যাদের এটা বোঝার ক্ষমতা আছে যে বাক্যটি প্রেজেন্টে না পাস্টে না ফিউচারে চলছে। আর যারা একটু বুঝতে অসুবিধা হয় তারা প্রথম প্রথম এগুলো ফলো করতে পারো, যে বাক্যের শেষে কি আছে, ছিল বা ছিলে বা ছিলে, কি আছে এটা ফলো করতে পারো। আর যারা শিখে যাবে তারা কিন্তু এই নিয়মে চলার চেষ্টা করবে না, সবসময় চেষ্টা করবে বোঝার চেষ্টা করবে যে বাক্যটিতে কি বোঝানো হচ্ছে। হ্যাঁ, তো কথা হচ্ছে আমাদের এখানটায় সিম্পল সেন্টেন্স আর টেন্সের সেন্টেন্স। হ্যাঁ, ওটাই শিখছিলাম তাহলে আমরা, না? তো এখানে দেখো প্রথমটাই কি দেওয়া আছে, কাজ ভাঙা ছিল। কাজটা কি, কাজটা হচ্ছে সাবজেক্ট, আর ভাঙাটা কি, ভাঙাটা হচ্ছে আমাদের ভার্ব। তো ভাঙাটা আমাদের এখানে ভার্ব, তো এখানে আমাদের ভাঙাটা কিন্তু এখানে আমাদের ভার্ব। তো ভার্ব কোনগুলো, যেগুলোতে কোনো কিছু কাজ বোঝায়। ভাঙা কি একটা কাজ, ব্রেক, ব্রেক মানে হচ্ছে ভাঙা, তো ভাঙাও একটি কি কাজ। তো এখানটা আমাদের লিখে রাখলাম ভি, ভি মানে ভার্ব এখানটা আছে তাই এখানে ভি লিখে দিলাম। তারপরে তুমি কাজ ভেঙেছিলে, কাজ ভাঙা, এখানে দেখো ভি আছে, ভি আছে। তারপরে রাহুলের দুটো ভাই আছে, এখানে কি কোনো ভার্ব আছে মনে হচ্ছে? না, এখানে শুধুমাত্র দেখো রাহুলের দুটো ভাই আছে, রাহুলের ভাই আছে এটা বোঝানো হচ্ছে, তার মানে এখানে ভার্ব নেই। তো এখানটায় লিখে দিলাম ভি ক্রস, মানে এখানে কোনো রকম ভার্ব নেই। তারপরে 4 নম্বরটা দেখো, আমার মা ঘুমাচ্ছে, এখানে কিন্তু আবার ভার্ব আছে দেখো, ঘুমানো, স্লিপ, স্লিপ মানেই হচ্ছে ঘুমানো, ঘুমানো কিন্তু একটি কোনো একটি কাজ, মানে শরীরে তোমার কোনো একটি অঙ্গ চললেই সেটি কিন্তু একটি কাজ, আর সেটি হবে আমাদের ভার্ব। তো এখানেও ভার্ব কিন্তু আমাদের আছে। আর তারপরটা দেখো, আমার মা ঘুমিয়ে আছে, এখানেও কিন্তু ঘুম, ঘুম মানে হচ্ছে স্লিপ, স্লিপ, এখানেও কিন্তু আমাদের ভার্ব আছে। আর 6 নম্বরটা, আমি কালকে সকালে কলকাতা যাব, যাওয়া মানে গো, গো কিন্তু একটি ভার্ব। তো এখানে ভার্ব আছে, মানে সবগুলোতে ভার্ব আছে, শুধুমাত্র 3 নম্বরটায় আমাদের এখানে ভার্বটা নেই, 3 নম্বরটায় আমাদের ভার্ব নেই। তো এই প্রথমটায় আবার প্রথম থেকে দেখো, কাজ ভাঙা ছিল, তো এখানে সাবজেক্ট কে কাজ, কাজ কি ভাঙা ছিল, মানে এখানে কাজের অবস্থার কথা বোঝানো হচ্ছে, কোনো রকম ভাবে বোঝানো হচ্ছে না যে কাজ মানে কোনো একটি সাবজেক্ট কোনো একটি কাজ করছে, বোঝানো হচ্ছে কি এখানে যে কাজ কিছু ভেঙে ফেলেছে, না, এখানে বোঝানো হচ্ছে কাজের অবস্থা, মানে কাজ ভাঙা ছিল। তো এখানে এটি কিন্তু সিম্পল সেন্টেন্স, এটা একটি সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, এটা একটি সিম্পল সেন্টেন্স লিখে রাখলাম, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটি একটি কি সিম্পল সেন্টেন্স। আর সেকেন্ড কার্ডটা দেখো, তুমি কাজ ভেঙেছিলে, তুমি কি, তুমি হচ্ছে সাবজেক্ট, আর কাজ ভেঙেছিলে, এইখানে এটা দেখো ভেঙেছিলে মানে তুমি একটি কাজ করেছিলে, এটা কি সাবজেক্ট একটি কোনো একটি কাজ করেছে, ভাঙার কাজটি করেছে, মানে এটি কিন্তু একটি টেন্স ক্যাটাগরি সাবজেক্ট, টেন্স ক্যাটাগরি সাবজেক্ট, মানে টেন্স ক্যাটাগরি এটা, মানে ভার্ব, ভার্ব বলছি কেন, যখন কোনো সাবজেক্ট কোনো একটি কাজ করবে বোঝাবে সেটি কিন্তু সম্পূর্ণরূপে টেন্স ক্যাটাগরি সেন্টেন্স, ঠিক আছে। আর থার্ড নম্বরটা দেখো, রাহুলের দুটো ভাই আছে, রাহুলের দুটো ভাই আছে, এখানে কি বোঝানো হচ্ছে
যে রাহুল কোনো কাজ করছে না, তার মানে এটি কিন্তু আমাদের সিম্পল সেন্টেন্স, এটাও কিন্তু আমাদের সিম্পল সেন্টেন্স। তো এখানে দেখো আমাদের ভার্ব নেই, তাই এটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। মানে ভার্ব থাকতেও পারে না থাকতেও পারে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে, কারণ প্রথমটায় দেখো আমাদের কি ছিল, ভার্ব, এখানটায় ভাঙা, ভাঙা কি একটি ভার্ব, তো প্রথমটায় ছিল ভার্ব, তার মানে ভার্ব থাকতেও পারে না থাকতেও পারে, কিন্তু তোমার সাবজেক্ট কোনো একটি কাজ যদি করে তাহলেই কিন্তু সেটা টেন্স ক্যাটাগরি সেন্টেন্স, আর যদি সাবজেক্ট কোনো কাজ না করে তাহলেই কিন্তু সেটা সিম্পল সেন্টেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর 4 নম্বরটা কি দেওয়া আছে দেখো, আমার মা ঘুমাচ্ছে, আমার মা ঘুমাচ্ছে মানে ঘুমানোর কাজটি করছে, তার মানে এটা কি সেন্টেন্স হবে বলো তো তোমরা? হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো, এটাও হবে কিন্তু আমাদের টেন্স ক্যাটাগরি সেন্টেন্স, এটাও কিন্তু আমাদের টেন্স ক্যাটাগরি সেন্টেন্স, কারণ এখানেও আমার সাবজেক্ট কাজ করছে, মানে আমার মা সেটি একটি সাবজেক্ট কি করছে, ঘুমানোর কাজটি করছে, তো এটাও কিন্তু একটি টেন্স ক্যাটাগরি সেন্টেন্স। তারপরেরটা কি বলা হচ্ছে দেখো, আমার মা ঘুমিয়ে আছে, এখানে কি বোঝানো হচ্ছে যে মা কোনো কাজ করছে না, মার অবস্থার কথা বোঝানো হচ্ছে যে মা ঘুমিয়ে আছে, মা ঘুমিয়ে আছে, উপরটায় ছিল ঘুমাচ্ছে মানে ঘুমানোর কাজটি করছে, আর এখানে বোঝানো হচ্ছে মা ঘুমিয়ে আছে মানে মা ঘুমিয়ে আছে এই অবস্থার কথা বোঝানো হচ্ছে, তার মানে এটি হয়ে যাবে আমাদের কিন্তু এটি হয়ে যাবে মা ঘুমিয়ে আছে, মানে এটা আমাদের সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, ঠিক আছে। আর 6 নম্বরটা দেখো, আমি কালকে সকালে কলকাতা যাব, মানে আমি কালকে সকালে কলকাতা যাব, মানে আমি নিশ্চয়ই যাব, যাওয়াটা হচ্ছে কাজ, মানে এটা ফিউচারের কথা বোঝানো হচ্ছে, ফিউচারে আমি কোনো একটি কাজ করব, তাহলে এটাও কিন্তু একটা টেন্স ক্যাটাগরি সাবজেক্ট, মানে টেন্স ক্যাটাগরির সেন্টেন্স, কারণ সাবজেক্ট আমি কি, আমি কালকে কলকাতা যাব মানে কোনো একটি কাজ করব, যাওয়াটা একটি কাজ, মানে আমি কালকে কলকাতা যাব, এটিও একটি কিন্তু টেন্স ক্যাটাগরি সেন্টেন্স, মানে সাবজেক্ট যদি কোনো কাজ করে তাহলে বোঝা যাবে যে এটি টেন্স ক্যাটাগরি সেন্টেন্স, আর যদি সাবজেক্ট কোনো কাজ না করে তাহলে সেটি কিন্তু সম্পূর্ণরূপে সিম্পল সেন্টেন্স, মানে সাধারণ বাক্য এক কথায়, ঠিক আছে। তো চলো এর পরে আগেরগুলো আরো কি কি আছে সেগুলো দেখে নিই। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কোনটা সিম্পল সেন্টেন্স এবং কোনটা টেন্স ক্যাটাগরি সেন্টেন্স, তাও আমি তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি। যেটাতে সাবজেক্ট থাকলো এবং ভার্ব থাকলো, এবং সাবজেক্ট কোনো রকম কোনো কাজ করা বোঝাবে, মানে সাবজেক্ট এবং ভার্ব দুটোই আছে এবং সাবজেক্ট কোনো রকম কাজ করা বোঝাচ্ছে, তখন সেটা টেন্স ক্যাটাগরি সেন্টেন্স। যেমন আমি এখন পড়াচ্ছি, আমি সাবজেক্ট কি কাজ করছি, পড়ানোর কাজটা চলছে, তো এটা কিন্তু টেন্স ক্যাটাগরি সেন্টেন্স, মানে যখনই কোনো সাবজেক্ট আর ভার্ব থাকবে আর সাবজেক্ট কোনো রকম কাজ করা বোঝাবে সেটাই কিন্তু টেন্স ক্যাটাগরি সেন্টেন্স, ঠিক আছে, সেটাই টেন্স ক্যাটাগরি সেন্টেন্স। আর এমনটা হতেই পারে না যে সাবজেক্ট আছে এবং ভার্ব নেই সেটা টেন্স ক্যাটাগরির হবে, এমনটা না, সাবজেক্ট এবং ভার্ব দুটোই থাকা লাগবে কিন্তু টেন্স ক্যাটাগরি সেন্টেন্সে। আর সিম্পল সেন্টেন্স কোনগুলো, যেখানে সাবজেক্ট থাকলেও এবং ভার্ব থাকতেও পারে অথবা না থাকতেও পারে, কিন্তু এক কথায় সাবজেক্ট কোনো রকম কোনো কাজ করা বোঝাবে না, তখন সেটা সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। তো সিম্পল সেন্টেন্স এবং টেন্স ক্যাটাগরি সেন্টেন্স আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারের অনুসারে সবগুলোতেই কিন্তু একই নিয়ম, সবগুলোতেই কোনো রকম কাজ হয়ে গেছে বা হবে বা হচ্ছে, সেই হিসেবে কিন্তু আমাদের সেগুলো টেন্স ক্যাটাগরি, আর যেগুলোতে কোনো রকম কাজ বোঝাবে না তখন সেগুলো হয়ে যাবে আমাদের সিম্পল সেন্টেন্স। তো এই সিম্পল সেন্টেন্স এবং টেন্স ক্যাটাগরি সেন্টেন্সে আমাদেরকে সেই হিসেবে কিন্তু অক্সিলারি ভার্বও ব্যবহার করতে হয়, যেমন সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 অনুসারে আমাদেরকে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হয়। অক্সিলারি ভার্ব কোনগুলো, সেই ইজ, এম, আর, ওয়াজ, অর যেগুলো আছে না, যেগুলোতে আমাদেরকে সাহায্য করে কোনো সেন্টেন্স তৈরি করতে গিয়ে, যে এই সেন্টেন্স তৈরি করতে গিয়ে আমাদের যেসব
অক্সিলারি ভার্বগুলো আমাদেরকে সাহায্য করে সেগুলোকেই, মানে সেগুলো কিন্তু আমাদেরকে ঠিক মতন করে ব্যবহার করতে হবে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে এবং টেন্সের ক্ষেত্রে। আর টেন্সের ক্ষেত্রে এখানটায় 4টে নিয়মে আমাদেরকে কিন্তু এগুলো ফলো করতে হবে। তো সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে ক্যাটাগরি 1 আর 2, আর টেন্সের ক্ষেত্রে এই 4টে নিয়ম: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্টের ক্ষেত্রেও তাই, ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2। আর টেন্সের ক্ষেত্রে এই 4টে নিয়ম: কন্টিনিউয়াস মানে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তারপরে ফিউচারের ক্ষেত্রেও তাই, ফিউচারের ক্ষেত্রেও তাই। তো এই নিয়ম অনুসারে কিন্তু আমাদেরকে অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করতে হয়। তো চলো পরবর্তীতে আমরা এগুলো দেখে নিই, যে এই ক্যাটাগরি 1, 2 এবং এগুলো ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াসের অনুসারে আমাদেরকে কিভাবে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। সিম্পল সেন্টেন্সকে দেখো এখানে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার হিসেবে দুটো করে ক্যাটাগরাইজ করা হয়েছে। ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 দুটো করে এখানে ক্যাটাগরাইজ করা হয়েছে, মানে দুটো ক্যাটাগরিতে এখানটায় ভাগ করা হয়েছে। তো ক্যাটাগরি 1-এ কি আছে না, তো ক্যাটাগরি 1-এ আছে হয়, হন, তারপরে হও, তারপরে ছিল, ছিলেন, তারপরে ব, বে, বেন, এগুলো যখন থাকবে না তখন কিন্তু এটা ক্যাটাগরি 1-এর দিকে চলে যাবে। সেই সেন্টেন্সটা মানে সিম্পল সেন্টেন্সের ক্যাটাগরি 1-এ পড়বে। তখন সেই হিসেবে আমাদেরকে কিন্তু এই অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করতে হবে, এই অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করতে হবে। তখন কিন্তু সেই সেন্টেন্স অনুসারে প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার অনুসারে আমাদেরকে ব্যবহার করতে হবে। যেমন প্রেজেন্টের ক্ষেত্রে ইজ, এম, আর, ইজ, এম, আর প্রেজেন্টের ক্ষেত্রে, পাস্টের ক্ষেত্রে ওয়াজ, ওয়ার, ফিউচারের ক্ষেত্রে উইল বি ব্যবহার করতে হবে। আর যদি সেটা নেগেটিভ হয় তাহলে ইজ নট, অ্যাম নট, আর নট, ওয়াজ নট, ওয়ার নট, উইল বি, সরি উইল বি নয়, উইল নট বি ব্যবহার করতে হবে। তো এগুলো কিন্তু নেগেটিভের ক্ষেত্রে। তো পজিটিভ কোনগুলো আর নেগেটিভ কোনগুলো না, তো আমি একটা কোনো সেন্টেন্স বলছি, যেমন রাহুল আমার বন্ধু হয়, রাহুল আমার বন্ধু হয়। তো এটা কি বলা হচ্ছে না, তো এটা আমার প্রেজেন্ট টাইমের কথা বলা হচ্ছে। তখন আমি কিন্তু এখানে অক্সিলারি ভার্ব হিসেবে এই ইজ, এম, আর এর কিছু একটা ব্যবহার করব, ইজ ব্যবহার করব। আর নেগেটিভের ক্ষেত্রে কি হবে, যখন আমি বলবো কোনো বাক্যকে যে রাহুল আমার বন্ধু হয় না, তখন আমি ব্যবহার করব এই ইজ নট বা অ্যাম নট, আর নট, মানে নেগেটিভ কোনগুলা, যেগুলো না বাচক কোনো বাক্য হবে সেগুলোতে এই নেগেটিভগুলো হবে। ঠিক তেমনি ওয়াজ, ওয়ার, আর ওয়াজ নট, ওয়ার নট, মানে ধরো আমি বলছি যে রাহুল আমার বন্ধু ছিল, তখন আমি কি ব্যবহার করব, ওয়াজ। তখন আমি কি ব্যবহার করব না, তো তখন আমি ব্যবহার করব ওয়াজ, কারণ সেটা পাস্ট টাইমের কথা বলা হচ্ছে। বন্ধু ছিল, ছিল, তখন কিন্তু আমাদের কিন্তু এখানটায় পাস্টের কথা বলা হচ্ছে, তাই এটা আমি ওয়াজ ব্যবহার করব। আর সেটা যখন নেগেটিভ হবে যে রাহুল আমার বন্ধু ছিল না, তখন এই ওয়াজ নট ব্যবহার করব। আর যদি বেশি কারোর কথা বলা হতো তাহলে ওয়ার ব্যবহার করতাম, ওয়ার নট ব্যবহার করতাম, কারণ সেটা প্লুরাল বলে। তো আশা করি সেগুলো তোমরা বুঝতে পারছো, আগের ক্লাসগুলো যারা করেছো তারা নিশ্চয়ই এগুলো বুঝতে পারছো যে আমি কি বোঝাতে চাচ্ছি। আর ফিউচারের ক্ষেত্রেও তাই, যে রাহুল আমার বন্ধু হবে, তখন এটা পজিটিভের ক্ষেত্রে। তারপরে যদি নেগেটিভ বলি তাহলে কিন্তু এখানে এই উইল নট বিটা হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছো তোমরা এগুলা। আর ক্যাটাগরি 2-তে কি দেওয়া আছে দেখো, ক্যাটাগরি টুতে কি দেওয়া আছে, ও তার আগে আমি তোমাদেরকে বলে দিই, এই ক্যাটাগরি 1-এ কিন্তু কি বোঝানো হচ্ছে না, তো কোনো একটা অবস্থা বা পরিচয় বোঝাতে কিন্তু এই ক্যাটাগরি 1টাকে ব্যবহার করা হচ্ছে। কোনো একটা অবস্থা বা পরিচয় বোঝাতে ক্যাটাগরি 1। আর ক্যাটাগরি 2-তে কি বোঝাচ্ছে, ক্যাটাগরি 2-তে বোঝানো হবে কোনো রকম কোনো অধিকার, কোনো রকম কোনো মালিকানা, তখন এই ক্যাটাগরি 2। যেমন আমার একটা বই আছে, আমার একটা গাড়ি আছে, আমার একটা বাইক ছিল, আমার একটা মোবাইল ছিল, দেখো সবগুলোতে একটা অধিকার বোঝানো হচ্ছে যে আমার একটা কিছু ছিল, আমার এই একটা অধিকার বোঝানো হচ্ছে। রাহুলের একটা
ছিল, সিনেমা ছিল তার ফোনে, বা রাহুলের একটা গাড়ি ছিল। তো এগুলো সবগুলোতে দেখো অধিকার বোঝানো হচ্ছে, রাহুলের ছিল, তারপরে আমার আছে একটা অধিকার বোঝানো হচ্ছে। তো এগুলো কিন্তু ক্যাটাগরি 2 এর মধ্যে পড়ে যাবে। আর ক্যাটাগরি 1 এ কোনগুলো পড়বে? যেগুলোতে কোনো রকম অবস্থা বা পরিচয় বোঝাবে তখন সেগুলো ক্যাটাগরি 1 এ। আর এগুলো কিন্তু ক্যাটাগরি 2 তে পড়ে যাচ্ছে যখন কোনো অধিকার বা মালিকানা বোঝাবে। তো চলো দেখে নিই যে ক্যাটাগরি 2 তে কি করে কি ব্যবহার করতে হবে। তো ক্যাটাগরি 2 তে আমাদেরকে কি ব্যবহার করতে হবে? মানে যখন বোঝানো হবে কোনো কিছু আছে, আছে বোঝানো হবে, তখন আমাদেরকে হ্যাজ অথবা হ্যাভ ব্যবহার করতে হবে। তোমরা জানো যে কখন কোনটা হ্যাজ, কখন হ্যাভ ব্যবহার করতে হয়। আর নেগেটিভের ক্ষেত্রে কি ব্যবহার করতে হবে? না তো ডু নট হ্যাভ বা ডু নট হ্যাভ বা ডাজ নট হ্যাভ ব্যবহার করতে হবে। আর অথবা হ্যাজ নট বা হ্যাভ নট ব্যবহার করতে হয়। আর এই পাস্টের ক্ষেত্রে কি ব্যবহার করতে হবে? না তো পাস্টের ক্ষেত্রে হ্যাড বা ডিড নট হ্যাভ বা হ্যাড নো ব্যবহার করতে হবে। সবগুলোই কিন্তু আলাদা আলাদা করে ব্যবহার করতে হবে। আর ফিউচারের ক্ষেত্রে দেখো, ফিউচারের ক্ষেত্রে আমাদেরকে পজিটিভের ক্ষেত্রে উইল হ্যাভ, আর নেগেটিভের ক্ষেত্রে উইল নট হ্যাভ ব্যবহার করতে হবে। তো এই সম্পূর্ণ সব ছকগুলো কিন্তু সব তোমরা এক একটা করে স্ক্রিনশট নিয়ে নেবে, তোমাদের নোটবুকে ভালো করে নোট করে রাখবে, কারণ এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যতগুলো ক্লাস আসছে, প্রথমকার যতগুলো ক্লাস আসছে না, খুবই 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 ইম্পর্টেন্ট, কারণ এগুলোই কিন্তু তোমার একটা ধাপ। সেই ধাপগুলো এগিয়ে যেতে তোমার কিন্তু এগুলো খুবই প্রয়োজন। তো এগুলো স্ক্রিনশট রেখে তারপরে তোমরা খাতাতে ভালো করে নোট করে রাখবে, কারণ এগুলো কিন্তু খুবই প্রয়োজন। আর যদি একটু বুঝতে অসুবিধা হয়, ক্লাসটাকে আবার দেখতে পারো, তোমাদের কোনো সমস্যা নেই। আর এর পরের স্লাইডে চলো আমরা টেন্সের সেন্টেন্সে কোনগুলো ব্যবহার করতে হয়, তো চলো সেগুলো দেখে নিই। তো আমরা জানলাম যে টেন্স ক্যাটাগরি সেন্টেন্স কোনগুলো? যেগুলোতে কোনো রকম কোনো কাজ বোঝানো হবে, মানে সাবজেক্ট কোনো একটি কাজ করবে, তখন সেটা কিন্তু টেন্স ক্যাটাগরি সেন্টেন্স। এটা আমরা জানলাম যে সেটা কিন্তু টেন্স ক্যাটাগরি সেন্টেন্স। তো সেটা প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার অনুসারে আমাদেরকে আলাদা আলাদা অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হয়। তো এই অক্সিলারি ভার্ব তো ব্যবহার করতে হয়, কিন্তু তার সাথে সাথে আমাদেরকে এই 4টে নিয়মও ফলো করতে হয়। মানে ইনডেফিনেট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস হিসেবে আমাদেরকে সবসময় আলাদা আলাদা করে আমাদেরকে এই অক্সিলারি ভার্বগুলোকে ব্যবহার করতে হয়, অক্সিলারি ভার্বগুলোকে ব্যবহার করতে হয়। তো এই ইনডেফিনেট যখন টেন্স থাকবে তখন ডু অথবা ডাজ, পাস্টের ক্ষেত্রে ডিড এবং ফিউচারের ক্ষেত্রে আমাদের উইল ডু ব্যবহার করতে হয়। তো আমরা বুঝবো কি করে যে সেন্টেন্সটি ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স? তো যখন কোনো বাক্যে বোঝানো হবে সাধারণ কোনো ঘটনা অথবা কোনো একটি অভ্যাসকে বোঝানো হয়, তখন সেটা কিন্তু ইনডেফিনিট সেন্টেন্স। যেমন আমি খাই, আমি খাই, খাওয়াটা একটি কাজ, আমি খাই, এটা হয়তো প্রতিনিয়ত চলে, তাই এটা একটা অভ্যাস। তো এটা তখন হয়ে যাবে আমাদের টেন্সের ইনডেফিনিট টেন্স। তখন সেই হিসেবে আমাদেরকে কিন্তু এখানে আমাদেরকে এইগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে, মানে এই অক্সিলারি ভার্বগুলোকে আমাদেরকে ব্যবহার করতে হবে। আর কন্টিনিউয়াসের ক্ষেত্রে কোনগুলো? কন্টিনিউয়াস, দেখো এখানে বোঝা যাচ্ছে কন্টিনিউয়াস টেন্স মানে কোনো একটা কিছু কন্টিনিউ ভাবে চলবে যখন, মানে যেমন যেমন আমি এখন তোমাদেরকে পড়াচ্ছি, বা আমি খাচ্ছি, আমি খাচ্ছি, দেখো একটা কাজ, আমি একটা কাজ করছি, আমি একটা সাবজেক্ট, সে একটা কাজ করছে, আমি খাচ্ছি। তো এটা একটা কন্টিনিউয়াসলি চলছে, তখন এটা কিন্তু আমাদের কন্টিনিউয়াস টেন্সে পড়ে যাবে। তখন সেই হিসেবে আমাদেরকে কিন্তু এই অক্সিলারি ভার্বগুলোকে ব্যবহার করতে হবে, তখন সেই হিসেবে আমাদেরকে ব্যবহার করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কন্টিনিউয়াস টেন্স কোনটা। আর এবার হচ্ছে পারফেক্ট। পারফেক্ট টেন্স কোনগুলো? যেগুলোতে বোঝানো হবে যে কোনো একটি ঘটনা ঘটে গেছে, মানে কোনো একটি কাজ হয়ে গেছে কিন্তু তার ফল এখনো বর্তমান, সেটা হবে আমাদের পারফেক্ট টেন্স। যেমন ধরে নাও আমি খেয়েছি, আমি খেয়েছি, দেখো খাওয়াটা একটা কাজ, আমার করা হয়ে গেছে, খাওয়াটা খাওয়া হয়ে গেছে, তাও আমি বলছি আমি খেয়েছি। তো এটা প্রেজেন্টের কথা বোঝানো হচ্ছে, খাওয়া হয়ে গেছে অলরেডি, কিন্তু তাও বোঝানো হচ্ছে যে প্রেজেন্টের কথা। তো এই রকম যখন কোনো বাক্য থাকবে তখন সেটা হবে
পারফেক্ট টেন্স ক্যাটাগরির, তখন সেই হিসেবে আমাদেরকে এই অক্সিলারি ভার্বগুলোকে ব্যবহার করতে হবে। আর আরেকটি হচ্ছে আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই পারফেক্ট কন্টিনিউয়াসে কখন ব্যবহার করতে হবে? যখন বোঝানো হবে যে ধরো কোনো একটি কাজ যেটা শুরু করা হয়েছে এবং কন্টিনিউয়াসলি এখনো চলছে, তখন সেটা হবে আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন ধরে নাও আমি সকাল থেকে পড়াচ্ছি, মানে আমি সকালে শুরু করেছি এখনো পড়াচ্ছি। তো এই ধরনের যখন কোনো কিছু হবে তখন সেটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস, মানে কোনো একটা সময় শুরু হয়েছে এখনো অবধি সেটা চলছে, কন্টিনিউয়াসলি চলছে, তখন সেটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তখন সেই হিসেবে আমাদেরকে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারের ক্ষেত্রে। তো এখানে প্রেজেন্টে দেখো আমাদেরকে কিন্তু হ্যাজ বিন অথবা হ্যাভ বিন ব্যবহার করতে হবে, হ্যাজ বিন অথবা হ্যাভ বিন। আর যখন কোনো সময় উল্লেখ থাকবে যে আমি সকাল 4টে থেকে এখনও পড়াচ্ছি কন্টিনিউয়াসলি, তখন যখন কোনো একটা সময় উল্লেখ থাকবে তখন সিন্স ফর ব্যবহার করতে হবে। সিন্স ফর মানে নির্দিষ্ট একটা সময় যখন বোঝাবে। ঠিক তেমনই পাস্টের ক্ষেত্রেও তাই, সিন্স ফর ব্যবহার করতে হবে। আর ফিউচারের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু সিন্স ফর অথবা সিন্স ফ্রম ব্যবহার করতে হবে। এখানে ফর্মটা লেখানের নিচে তোমরা এখানে নিচে ফর্মটা লিখে নিও, ঠিক আছে? এখানে সিন্স ফর অথবা সিন্স ফ্রমটা ব্যবহার করতে হবে। হ্যাঁ, এখানে তোমরা নিচে এখানে ফর্মটা লিখে নিও, এখানে লিখতে গিয়ে আমার একটু অসুবিধা হয়ে গেছে। তো তোমাদের এই ছিল আজকের ক্লাস। তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক থাকছে মানে স্ক্রিনে, তোমরা এগুলোকে ভালো করে আইডেন্টিফাই করবে যে সেটা টেন্স ক্যাটাগরি সেন্টেন্স না সিম্পল সেন্টেন্স, এবং সেগুলোকে কমেন্টে তোমরা লিখে পাঠাবে, ঠিক আছে? আমি কিন্তু প্রতিটা চেক করব অবশ্যই। হ্যাঁ, তো অবশ্যই কিন্তু এগুলো সেন্ড করবে। তো এই 5টা বাক্য তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকছে। তোমরা এই 5টার আনসার তোমরা কমেন্টে জানাবে যে কোন বাক্যটা কোন সেন্টেন্সে আছে, সিম্পল সেন্টেন্স না টেন্স ক্যাটাগরি সেন্টেন্স, এবং কি অবস্থাতে আছে, প্রেজেন্ট, পাস্ট না ফিউচারে আছে, সেটা তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি যে তোমাদের টেন্স ক্যাটাগরি সেন্টেন্সে যেগুলোতে ছিল সেগুলোতে পজিটিভে যেমন ডু, ডাজ, ডিড, হ্যাড এগুলো ছিল, ঠিক তেমনই নেগেটিভে শুধুমাত্র লাস্টে নট লাগিয়ে দেবে, মানে ডু নট, ডিড নট, হ্যাড নট, লাস্টে শুধুমাত্র নট লাগিয়ে দিলেই কিন্তু তোমার নেগেটিভটা তৈরি হয়ে যাবে, শুধুমাত্র নট লাগিয়ে দিলেই হয়ে যাবে। আর সিম্পল সেন্টেন্সেস কিন্তু কাহিনিটা পুরো আলাদা ছিল, সেখানে কিন্তু আলাদা আলাদা নিয়ম ফলো করতে হয়েছিল প্রতিবার। আর এখানে শুধুমাত্র নট, ডিড নট, তারপরে ওয়াজ নট, হ্যাড নট, হ্যাভ নট, সব এগুলো লাগিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে, লাস্টে নট লাগিয়ে দিলেই কিন্তু নেগেটিভটা তৈরি হয়ে যাবে। আমি জানি তোমাদের আজকের ক্লাসটা কিন্তু একটু কঠিন লেগেছে, কিন্তু অবশ্যই কিন্তু এই ক্লাসটি ভালোভাবে তোমরা নোট করে রাখবে, কারণ কতটুকু তুমি বুঝতে পারলে সেটা ম্যাটার করছে না, বেশি তোমার ম্যাটার করছে যে তুমি এটা নোট করে সেটাকে অভ্যেস করছো কি করছো না, মানে সেটাকে তুমি পড়ছো কি পড়ছো না। যদি তুমি পড়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই তুমি পারবে, আর তুমি যদি শুধু একবার দেখে ছেড়ে দাও তাহলে কিন্তু হবে না। চাইলে তুমি কিন্তু এই ভিডিওটিকে 2বার বা 3বার অবধি দেখো, যাতে তুমি সম্পূর্ণটা ভালোভাবে বুঝে যাও, ঠিক আছে? তো আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি তোমার ভালো লাগে এই ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও, ঠিক আছে? আর যদি পছন্দ না হয় সাবস্ক্রাইব না করতেও পারো, যদি পছন্দ হয় তবেই কিন্তু করো, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসের ভিডিওতে। তো ততক্ষণের জন্য যারা ডে 12-এর পরে ডে 13-এর ক্লাস দেখতে চাও তারা ডান দিকের ভিডিওতে ক্লিক করো, আর যারা ডে 1 থেকে একদম শুরু করতে চাও তারা কিন্তু এদিকের এই ভিডিওটাতে ক্লিক করো, দেখো তুমি সম্পূর্ণ প্লেলিস্ট পেয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের দিনের ভিডিওতে।